নমস্কার। এই মুহূর্তে যুদ্ধের যে পরিস্থিতি দেখা যাচ্ছে তার ফলে যে মানুষকে সতর্ক হতে হবে ভীষণভাবে, কারণ আমেরিকার ওপরে কোনো রকম ভরসা করা যাচ্ছে না। কারণ আমেরিকা যেভাবে দিনের পর দিন একবার বলছে, গতকালকেই বলেছে যে 5 দিনের যুদ্ধবিরতি রাখা হবে, কিন্তু তারপরের দিনকেই আবার কিন্তু সঙ্গেই আবার যুদ্ধ প্রস্তুতি নিয়ে ফেলেছে। মানে আজকে এক কথা বলছে, কালকে আর এক কথা বলছে, এবং তার ফলে কিন্তু রাতারাতি, কিন্তু গতকাল তার আগের দিনকে কিন্তু রাতারাতি ওখানকে যেহেতু দিন ছিল, ওখানকার শেয়ার বাজারও খুব ভালোভাবে উঠে গেছিলো। ইন্ডিয়ান শেয়ার বাজার তো দিনের পর দিন পড়ছিল, কিন্তু কালকে একটু হালকা 12টা সাড়ে 12টার পরে উঠেছিল। তা এখন ভয়ানক পরিস্থিতি, প্রত্যেকটা মানুষকে সজাগ থাকতে হচ্ছে, কারণ প্রতিটা মানুষ যারা জানতে চায় না যে তেল এলো কি গ্যাস গেল কি মার্কেটে পাওয়া যাচ্ছে না, সেই সব সম্বন্ধে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা গৃহিণীকে, ঘরে রান্নাঘরে যারা কাজ করে, রাস্তাঘাটে একই আলোচনা যে গ্যাসটা পাবো তো, তেলটা পাবো তো। অটোর তো বিশাল লাইন, মার্কেটে যেতে যেতে দেখলাম অটোর বীভৎস লাইন, প্রায় এক একটা অটোতে প্রায় 4 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা পরে এক একটা অটোতে লাইন পড়ছে। মানে 100-150 লাইন পড়েছে এক একটা গ্যাসের, যে গ্যাস চালিত যে অটো আছে তার মাধ্যমে। ভয়ানক পরিস্থিতি হয়েছে। মানে কাতারে মানে যেভাবে ইরান অ্যাটাক করেছে সাউথ পার্সে, সেখানে তো ভয়ানক পরিস্থিতি, মানে এতটাই মানে ভয়ানক যে সেখানে বলেছে যে ওখানকার ইঞ্জিনিয়ার বলছে যে 5 বছরের আগে কাতারের সিস্টেমকে তৈরি করা সম্ভব না। যদি এইভাবে প্রায় 17% ড্যামেজ হয়ে গেছে, তারপরে যদি আবার যুদ্ধ চলে, আবার যদি এইভাবে প্রবলভাবে যদি আক্রমণ চলে, তাহলে কিন্তু ভয়ানক পরিস্থিতি। কারণ জাহাজে যতক্ষণ না গ্যাস বা তেল এইগুলো আসছে, সব দেশের ওপরই তো এই দেশগুলো নির্ভর করে থাকে, আরও অন্যান্য দেশ থেকেও আসে। কিন্তু সেক্ষেত্রে কি হয় যে প্রত্যেকটা দেশটা ধরুন 100টা করে গ্যাস দেওয়া হতো, সেখানে তো পরিমাণটা তো 70, 50 বা 60টা করে গ্যাস, মানে এইভাবে হিসেব করে আমি বলছি যে আপনাদের সুবিধার জন্য, যে এইভাবে যদি কমতে থাকে দিনের পর দিন, তাহলে আগামী 5 বছরে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে আমাদের ইন্ডাকশানের ওপর জোর দিতে হবে, নিজস্ব সোলার সিস্টেম লাগাতে হবে বাড়িতে। এখনও পর্যন্ত সরকার, হয়তো ইউটিউবে দেখবেন, সার্চ করে দেখতে পাবেন, ফোন নাম্বার পেয়ে যাবেন, সেখানে 70 থেকে 75 হাজার টাকা মতো ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। এখন পরিস্থিতি ভয়ানক দিকে এগোচ্ছে, যেহেতু সবাই কিন্তু লাগাতে শুরু করবে সোলার সিস্টেম, কারণ স্বনির্ভর হতে হবে। আর সূর্যের মাধ্যমে যদি রান্না করা সম্ভব হয়, তাহলে কিন্তু আপনারা এক্ষুনি বাড়িতে সেরকম ব্যবস্থা করুন। কারণ যারা ফ্ল্যাটে থাকে, বহুতল বাড়িতে থাকে, তাদের সমস্যাটা বেশি হবে। গ্রামগঞ্জে কিন্তু তেমন একটা চাপ আসবে না বললেই চলে। এবং ভয়ানক পরিস্থিতি হয়েছে, 85টা দেশে পেট্রোল এবং ডিজেলের দাম কিন্তু বেড়ে গেছে। আগামী দিনে কিন্তু সমগ্র দেশেই কিন্তু বাড়বে। প্রত্যেকটা দেশের পেট্রোল, ডিজেল বা গ্যাসের জন্য সব দেশেরই কিছু না কিছু সংগ্রহালয় থাকে, মানে তাদের সংগ্রহে আছে। হয়তো কোনোটাতে 40 দিনে আছে, কোনোটাতে 50 দিনে আছে, কোনো 60 দিনে আছে, কোনো দেশের আবার 10 দিনের আছে, কোনো দিনের হয়তো 20 দিনের আছে। তা এরকম ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। মানে 5 দিন 6 দিন পরে যে কী হবে, বা 1 মাস পরে কী হবে, কিচ্ছু বলা যাচ্ছে না এই মুহূর্তে। হরমুজ প্রণালী খুলে দিয়েছে ইরান, আমেরিকা মানে সেখানে আবার বলছে যে আমি খুলে দিলাম, আমি তোমাদের সবাইকে সুবিধা করেছি গ্যাস নেওয়ার জন্য, বা জাহাজগুলোকে একটু যাতে যাতায়াত করা যায় সেটার জন্য আমেরিকা বলেছে আমি করেছি। সবেতেই নাম কেনার চেষ্টা চলছে। আর এদিকে ইরান বলছে যদি তাদের ওপর যুদ্ধ যদি না থামানো হয়, তাহলে ওই খাড়ি দেশগুলো, বিশেষ করে কাতার, সৌদি, বাহরিন, এই দুবাই, এই সব দেশগুলোতে কিন্তু প্রবলভাবে জল সংকট দেখা যেতে পারে হয়তো। কারণ আর তার আগে বলি, ভারত আগে 27টা দেশ থেকে তেল নিত, এক্ষুনি 41টা দেশ থেকে তেল নেওয়ার জন্য, মানে যেভাবেই হোক যাতে ভারতের কোনো রকম পরিস্থিতি না খারাপ হয়, ভারতের সরকার সব দিক থেকে কিন্তু
প্রস্তুতি নিয়ে ফেলেছে যে যেভাবেই হোক যেন দেশের 140 থেকে 44 কোটি যত মানুষ আছে তার যেন কোনো রকম সমস্যা না পড়ে, এবং কোনো রকম যুদ্ধের মধ্যে তো ঢুকতে চাইছে না। ভারতকে এই মুহূর্তে সমঝোতার মাঝখানে আনতে চাইছে, কারণ ভারতই একমাত্র দেশ যে সব দেশের সাথে বন্ধুত্ব আছে, যার ফলে এই সুবিধাটা আমাদের ভারত সরকারকে একটা বিশ্বগুরু হিসেবে নিয়েছে। বিভিন্ন কান্ট্রি ভাবছে যে ভারতই একমাত্র আছে যে এই যুদ্ধকে থামানো যায়, বা এই যুদ্ধকে থামানোর জন্য অবশ্যই প্রস্তুতি দেবে। সিজফায়ারের জন্য এই দেশই একমাত্র আছে যে ভারতই আছে সমঝোতা করতে পারে, যে আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে, ইরানের সাথে, দুবাইয়ের সাথে এবং সমগ্র দেশের যতগুলো দেশ আছে প্রায় সমগ্রীর সাথে, সবার সাথেই কিন্তু বন্ধুত্বপূর্ণ একটা জায়গায় আছে। তারপরে আমাদের রাশিয়ার সাথে আছে। এরা যদি সবাই মিলে যদি রাশিয়া এবং ইন্ডিয়াকে দুজনকে একসাথে নিয়ে, তার সাথে আমেরিকা, ইরান এদেরকে নিয়ে একটা সমঝোতা করা যায়, তাহলে কিন্তু এই যুদ্ধ পরিস্থিতি যদি থেমে যায় তাহলে কিন্তু একটা জায়গা থেকে আবার মানুষ নিঃশ্বাস নিতে পারবে ভালোভাবে। কারণ সব জায়গায় কিন্তু মানুষ চিন্তায় আছে কালকে চাল ডালের পয়সা হবে কি না। রোজ যারা চিন্তা করে মানে কেনাবেচা করতে যায় বা চাল ডাল কিনতে যায়, শাকসবজি কিনতে যায়, চিন্তা করছে যে পকেটে টাকাটা থাকবে কি থাকবে না। পকেটে টাকা না থাকলে মানুষ খাবে কি, বাঁচবে কি, এই নিয়ে কিন্তু ভীষণভাবে চিন্তিত। তাই প্রবলভাবে ভারতীয় সরকার যত রকম সাহায্য করার করছে, ইরানকে ওষুধপত্র থেকে আরও যত সামগ্রী আছে দেওয়ার চেষ্টা চলছে। ভারত থেকে অনেক প্রচেষ্টা করা হচ্ছে। সেই জন্য ভারতের এই সবাই দাঁড়িয়ে বসে আছে যে সমঝোতার জন্য ভারতকে কীভাবে এগিয়ে নিয়ে আসা যায়, ভারতের সাথে কীভাবে কথা বলিয়ে মিডিলে মাঝখানে বসে দুজনের সাথে কথা বলে যুদ্ধটাকে থামানো যায়। তাহলে কিন্তু সমগ্র দেশ, পৃথিবী একটু ভালো থাকবে, বাঁচতে পারবে, ভালোভাবে বাঁচার জন্য একটু চিন্তা ভাবনা করতে পারবে। এবারে ইরান চেষ্টা করছে যে খাড়ি দেশগুলোতে, বিশেষ করে সৌদি আরব, কাতার, এইসব দেশগুলোতে, কুয়েত, এইসব দেশকে যদি জল জায়গায় শোধনাগার যেখানে আছে সেখানে যে সমুদ্র থেকে জল শোধন করা হয়, সেই জায়গাতে যদি অ্যাটাক করে তাহলে কিন্তু তেল ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারবে বেশ কিছুদিন, কিন্তু জল ছাড়া বাঁচা সম্ভব নয়। সেই জন্য ওদের এই সব দেশগুলো যাতে আমেরিকা ওদের কাছে যে আছে, ওদের সাহায্য করছে, ওদেরকে যে জায়গায় রয়েছে তাদেরকে বারবার বলছে যে যুদ্ধ থামানোর কথা। যুদ্ধ যদি না থামে তাহলে তাদের জল শোধনাগারে, বিশেষ করে সমুদ্র থেকে বাষ্প আকারে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে প্রায় 87 লক্ষ লোক সৌদি আরবে জল খায়। 87 লক্ষ লোকের জল যদি 7 দিন না পায় তাহলে কিন্তু গলা শুকিয়ে মারা যাবে। তাহলে ভয়ানক একটা যুদ্ধের জায়গায়, যুদ্ধ পরিস্থিতির জায়গায় চলে যাচ্ছে। তাই শোধনাগারগুলোকে বাঁচানোর চেষ্টা চলছে, যার ফলে কিন্তু অন্যান্য দেশ যুদ্ধে যেতে চাইছে না। কারণ আমেরিকা একটা চাপ পড়ছে এই খাড়ি দেশগুলোর ওপরে যে যদি তারা যুদ্ধ করে তাহলে কিন্তু ইরান কিন্তু প্রবলভাবে ওই জল শোধনাগারে কিন্তু তারা অ্যাটাক করবে, বোম ব্লাস্টিং করবে, তাহলে একদম শুকিয়ে মারা যাবে। যতই টাকা পয়সা থাকুক, যতই তেল থাকুক, ভারতের কাছে তেল নেই কিন্তু জল আছে, মানুষ কিন্তু বেঁচে থাকতে পারবে। মানুষ বেঁচে, শাক সবজি আছে, চাষবাস হয়, আমাদের মতো 4-6 বছরের জন্য খাদ্য সামগ্রী আছে, এবং আবার চাষ যারা করছে তারা বেঁচে যাবে, এবং যারা চাষ করে না তাদের জন্য অবশ্যই চাষের জন্য ব্যবস্থা আছে। তা এরকমভাবে যদি জল সংকট প্রবলভাবে বাড়ে, এবং বিশেষ করে রিয়াদে তো 85 লক্ষ প্রবলভাবে জল সংকটের মধ্যে পড়ে যাবে। 40% বিশেষ করে পর্যাপ্ত অপ্রাপ্ত জল এই অঞ্চলে পাওয়া যায়। 400টারও বেশি জায়গায় কাতারে এখন জল শোধনাগার আছে, 400টার বেশি। সেই জায়গায় যদি ইরান অ্যাটাক করে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে বলা যায়। দুবাইতে 90% মানুষ এই সমুদ্র থেকে যে বাষ্প আকারে জল তৈরি হয় সেই জলের উপর নির্ভর করে বেঁচে আছে। গালফ রিসার্চ সেন্টারের তরফ থেকে এই ঘোষণাটা করা হয়েছে যে তারা এইটাকে দেখভাল করে, বা তারা এই জিনিসটাকে পরিচালনা করে বলতে পারেন, বা তারা এইটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে সেখানে 90% মানুষ কিন্তু ওই কুয়েতের মানুষ জল খায়। এবং বমান বলে যে জায়গায় আছে, দেশ আছে, সেখানে কিন্তু 86% ওই
কি সমুদ্র থেকে যে শোধন করে জলটা খাওয়া হয়। সৌদিতে 70% জল শোধন করে খাওয়া হয়। কাতার এবং বাহরিনে 90%-এর বেশি এই জল শোধন করে খাওয়া হয় বাষ্প আকারে। তাহলে প্রবলভাবে কিন্তু মানুষ ওই খাড়ি দেশগুলোতে, বিশেষ করে মানুষ ভয়ানকভাবে যে চিন্তা করছে যে কি হবে, আগামী দিনে কি হতে চলেছে। যুদ্ধ যদি তারা করে ইরানের বিরুদ্ধে, তাহলে তো যদি জলে অ্যাটাক করে তাহলে কিন্তু মানে তারা শুকিয়ে মরে যাবে 7 দিনের মধ্যে। সেই জন্য কোনো রকমভাবেই রিস্ক নিতে চাইছে না, রিস্ক নেওয়া সম্ভব নয়। আগামী দিনে ভয়ানক জায়গায় চলে যেতে পারে এই যুদ্ধ, যদি আর কয়েকটা দিন যদি এইভাবে এগিয়ে যায়। কিন্তু যুদ্ধের পরিস্থিতি যে ভয়াবহ তা কিন্তু দেখাই যাচ্ছে। প্রবলভাবে কিন্তু ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলছে। সেই যুদ্ধ কোনো মতেই থামার জায়গা নেই। থামতে মানে যতবারই ভাবছি যে থেমে যাবে বলে মনে হচ্ছে, কিন্তু এই যুদ্ধ থামার নয়। এই যুদ্ধ মনে হচ্ছে আরও দীর্ঘতর হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। যদি একমাত্র আমেরিকা পিছিয়ে আসে তাহলে কিন্তু হয়তো যুদ্ধটা থেমে যেতে পারে। কিন্তু মুখে এক কথা বলছে ট্রাম্প, কিন্তু রাতে বা সকালে যেই পেরিয়ে যাচ্ছে 12 ঘন্টা 14 ঘন্টা, তারপরেই কিন্তু কোনো না কোনো জায়গায় আবার অ্যাটাক করছে। আমেরিকা বলছে তোমাদের যে শক্তিগুলো আছে, বিশেষ করে বিদ্যুৎ শক্তি, তাপবিদ্যুৎ শক্তি বা তেলের যে তেল যে উত্তোলন হয় সেই সব জায়গায় কিন্তু অ্যাটাক করবে। মানে যদি একবার কারেন্ট চলে যায় সেখানে কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে, সব অন্ধকার হয়ে যাবে, কোনো মোবাইল টিভি আর কয়েকদিন পরে চলবেই না, রিচার্জই হবে না, কিছুই হবে না। তাহলে অ্যাটাক যদি করে আমেরিকা তাহলে একটা ভয়াবহ দিক হতে পারে। সেইখান থেকে কিন্তু বলা যায় যে মানুষকে একবার প্রে করতে হবে ভগবানের কাছে যেন যুদ্ধ যাতে তাড়াতাড়ি করে থেমে যায়। এই যুদ্ধ যদি যতদিন চলবে মানুষ কিন্তু ভয়ানক জায়গায় একটা চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই জন্য প্রতিটা দেশের মানুষ শান্তি চাইছে, এই ক্ষেত্রে রেহাই পেতে চাইছে, যাতে সবাই ভালো থাকতো। কারণ ইরানের কাছে প্রবল শক্তি, 20 বছর বা 30 বছর ধরে তারা শক্তি তৈরি করেছে, মাটির তলায় পুরো একদম শহর তৈরি করে ফেলেছে এবং তাদের কাছে ভয়ানক অস্ত্র আছে। এমনকি ডাটি বোম বলে যে বোম, হয়তো অ্যাটম বোম নয়, কিন্তু এই বোমটা যদি ফাটানো হয় তাহলে কিন্তু সেখানে সেই তেমনভাবে কিন্তু আগুনের ছিটা দেখা যাবে না, বা একটা আকাশে বড় একটা আকার ধারণ করবে, স্প্রেড করবে, এবং সেখান থেকে কালো ধোঁয়ার থেকে আস্তে আস্তে যে পলিউশন এবং যে ধরনের কালো কালো বৃষ্টির মতো কিছু অংশ পড়বে, ভয়ানক থেকে ভয়ানক একটা জায়গায় সেখানকার প্রশাসন, পুলিশ এবং হসপিটাল, জনগণ সবাই কিন্তু একটা চিন্তার মধ্যে পড়ে যাবে, কোন দিকে দৌড়বে, কি করবে। এই সময় পুরো পরিকাঠামোটা ভেঙে যাবে, সাইকোলজিক্যালভাবে, মনস্তাত্ত্বিকভাবে কিন্তু মানুষের দিশা হারিয়ে যাবে। তখন এই ডাটি বোম কিন্তু একটা ভয়ানক আকার ধারণ করবে, যে যদি একবার কোনো মানুষের মনে ভয় ধরানো যায় তাহলে কিন্তু অনেক দেশ হেরে যেতে পারে। হয়তো মানুষ বেঁচে থাকবে কিন্তু ভয়ে ভয়ে থাকবে। এই ডাটি বোম ভয়ানক। সেই কারণের জন্য আমেরিকা ভাবছে যে ইসরায়েলের কাছে যদি ডাটি বোম যদি থাকে, ডাটি বোম যদি ফাটিয়ে দেওয়া হয় বা সেটাকে যদি নিক্ষেপ করা হয়, যাকে যেহেতু ইরান তো দেখিয়ে দিয়েছে যে তাদের কাছে 4000 কিলোমিটার দূরে মিসাইল ছোঁড়ার মতো সেরকম মিসাইল রয়েছে। হয়তো সেগুলো তেমনভাবে কার্যকারী হয়নি, কিন্তু তাদের কাছে আরও ভয়ানক বোমা থাকতে পারে। পরবর্তী সময়ে যাতে এরকম ভয়ানক দিক না আসতে পারে সেই জন্যই এই জায়গাটা তৈরি হয়েছিল, যে ইরানের কাছে আজকে যেন এই জায়গাটা না হয়, ইরান যাতে বড় বড় বোমা যাতে না তৈরি করতে পারে বা অন্যান্য দেশের উপর অ্যাটাক না করতে পারে। কিন্তু এদিকে পাকিস্তানও কিন্তু সেম জায়গা নিয়ে নিয়েছে। যদি এইভাবে চলতে থাকে তাহলে পাকিস্তান নেমে পড়বে এবং ভারতের উপর অ্যাটাক করবে। হয়তো আমেরিকায় গিয়ে অ্যাটাক করতে পারবে না বলে ইন্ডিয়ার উপর অ্যাটাক করবে, এরকম একটা পরিস্থিতি শোনা যাচ্ছে। তা পরবর্তী সময় এরকম পরিস্থিতির ঘটনা আবার আসবে। তো এইগুলো নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আর সঙ্গে থাকবেন। এখানেই শেষ করছি। পরবর্তী সময় আবার নতুন ভিডিও নিয়ে আসছি, নতুন কোনো খবর নিয়ে আসব। আজকের মতো এখানেই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।